আসসালামু আলাইকুম। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজকে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো। এই ঘটনায় সাতপন্থী, জুবাইরপন্থী বা সাধারণ মুসলমানরা এক প্রকার এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে পড়েছে যে এখন আপনি কাউকে বলতেও পারছেন না যে আমাদের ভিতর প্রবলেম চলতেছে। বিষয়টা কি, আমি একটু খোলামেলাভাবে বলি যে এই যে আমরা টঙ্গীর সাতপন্থী বলেন বা জুবাইরপন্থী বলেন বা সাধারণ মুসলমান বলেন, আমরা সবাই কিন্তু মুসলমান বা আমাদের অন্তরে কিন্তু ইসলামের যে শিক্ষা সেটি কিন্তু বিরাজমান করছে। তো এইরকম অবস্থাতে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারছেন যে আজকে সারাদিনের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনায় চারজন মানুষের প্রাণ গেল। আপনি ঘটনাটা কি হয়েছিল যে গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ইজতেমার ময়দানকে ঘিরে কিন্তু এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সূত্রপাত ঘটছে এরকম একটা পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে রাতেই কিন্তু জুবাইরপন্থী যারা আছেন তারা মাঠের ভিতর ঢুকে পড়েছেন এবং কি তারা যে কোনো মূল্যেই সাতপন্থী যারা আছেন তাদেরকে ঢুকতে দিবেন না। তো সেই জায়গা থেকে সাতপন্থীরা মধ্যরাতে তারা অতর্কিতভাবে মাঠে ঢুকে যায় এবং কি এক প্রকার একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু জন্ম নেয়। তো তারই সূত্রপাত আমরা দেখেছি যে কাকরাইল যে মসজিদটি, যেটি তাবলিগের যে মসজিদ, সেই মসজিদে সাতপন্থীদের একজনকে আমন্ত্রণ জানানো হয় যাতে এটির একটি সুষ্ঠু সমাধান হয়। কিন্তু তারপর আমরা যেটা দেখতে পাই যে সাতপন্থীর যিনি ছিলেন তিনি মিটিং করে বের হওয়ার পরপরই তার উপর অতর্কিতভাবে হামলা চালানো হলো। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে সাতপন্থীদের যে উত্থানটা বা সাতপন্থী জুবাইরপন্থীরা যে এই যে একটা কেওসের ভিতর দিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বা একটা দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আমি এর বিরোধিতা করেছিলাম। এবং সেখানে কেউ আমাকে জ্ঞান দিতে এসে বলেছিলেন যে ভাই আমরা সাতপন্থী না, আপনি সাতপন্থী জুবাইরপন্থী এই বিষয়গুলো জেনে কথা বলবেন। আমার কথা হচ্ছে যে একটা জিনিস, ঠিক আছে আমি অনেক কিছু বুঝি না বা অনেক কিছু জানি না, আপনারা তো অনেক কিছু বুঝেন। এই যে আজকে জুবাইরপন্থীরা সাতপন্থীর উপর আক্রমণ করলেন, সাতপন্থীরা জুবাইরপন্থীর উপর আক্রমণ করলেন, যারাই আক্রমণ করলেন আপনাদের থেকে নিকৃষ্ট কেউ আছে? বা আপনারা কি এখনো নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করেন বা একজন ভালো নাগরিক হিসাবে দাবি করতে পারেন? বা আপনারা কি আমার এই কমেন্টস বক্সে এসে মন্তব্য করার অধিকার রাখেন বা কতটুকু যোগ্যতা রাখেন, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশে একটা খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে, যেই পরিস্থিতিতে আমরা চাচ্ছি না যে এই ধরনের যে ঘটনাগুলো যেগুলো আমাদের ঐক্যকে বিনষ্ট করবে, যেগুলো আমাদের ভিতর ফাটলের তৈরি করবে, এই ধরনের পরিস্থিতিগুলো আমরা কখনোই কাম্য না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আমরা যেটা দেখতে পাই যে এখানে এক ধরনের শক্তি বিরাজমান করছে, যেই শক্তিটি বরাবরই সরকারকে বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কি সরকারকে যে কোনো মূল্যেই তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে, তারা এটা চ্যালেঞ্জ করে আসছিল। তো আজকে আমরা যেটা দেখলাম যে খেলাফতে মজলিসের মহাসচিব জনাব মামুনুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠক করেছেন। তাদের ভিতর আগে থেকে একটা বৈঠকের সম্ভাবনা ছিল। তো সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে তিনি যেটি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং এই ঘটনায় যে চারজন নিহত হয়েছে তাদের ব্যাপারটি নিয়ে তিনি কিন্তু খুবই চিন্তিত এবং কি এই ব্যাপারে মামলা হওয়ারও তিনি ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সো যারা অতি উৎসাহী হয়ে সাতপন্থী বলেন বা জুবাইরপন্থী বলেন আপনারা ঘটনাটি ঘটিয়েছেন বা আপনারা মনে করছেন যে বিষয়টা নিয়ে আমরা জিতে গেলাম বা হেরে গেলাম, দিন শেষে কিন্তু নিজেরাই ঠকলেন। কিন্তু এই যে বিশ্ব ইজতেমার একটা বিশাল মহত্ব বা বিশ্ব ইজতেমার একটা আলাদা একটা পরিধি, যেটি দেশ বিদেশের মানুষ এটিকে অন্যরকমভাবে দেখে, আপনারা কিন্তু এর যেই অতীত ইতিহাস সেটি কিন্তু এক মুহূর্তে কিন্তু ধূলিসাৎ করে দিলেন আপনাদের এই সামান্য ঝগড়া ফ্যাসাদের কারণে। এখানে হয়েছে কি যে একটা পক্ষ হয়তো চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদেরকে এক প্রকার চাপের মুখে ফেলা, কারণ এখন আপনি দেশে যত বেশি ভেজাল করতে পারবেন, দেশে যত বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন, এর মাধ্যমে আপনি আওয়ামী লীগ বা যে স্বৈরাচারের যে শক্তিটা রয়েছে তাদেরকে কিন্তু আপনি শক্তিশালী করছেন। তো আপনি তাদেরকে শক্তিশালী করার জন্য দেশে আপনার অন্য আরেক ভাইয়ের বা অন্য আরেকজনের যে জীবন যে নিলেন, তো এটার কারণে কিন্তু আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হলেন। একভাবে হচ্ছে আপনাকে কিন্তু দেশেই থাকতে হবে। আপনি কিন্তু আওয়ামী লীগের যারা কোটিপতি বা গত সরকারে যারা ছিল কোটি কোটি টাকার মালিক বা কোটি
কোটি টাকা কামিয়েছে, তারা কিন্তু বিদেশে কিন্তু ঠিকই কিন্তু সেটেল হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে তারা পালিয়েছে। তো আপনার মতো যারা সাধারণ কর্মী আছেন, আপনারা যারা এখনো মনে করেন যে সরকার আবার ক্ষমতায় আসবে বা আবার ক্ষমতায় আসলে আপনি হয়তো ওলামা লীগের কোনো একটা দল পোস্ট পেয়ে যাবেন, এই 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 চিন্তা যদি করে থাকেন, আমি বিনয়ের সহিত বলবো যে এটি আপনি ভুল জায়গায় আছেন। মিনিমাম আপনাকে 20 বছর সময় দিতে হবে। একবার চিন্তা করেন যে মিনিমাম আপনাকে 20 বছর নির্যাতিত হতে হবে। তো এই 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 পরিস্থিতি থেকে উঠে আসার একমাত্র উপায় হচ্ছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে সহযোগিতা করেন এবং তাদেরকে বোঝাতে আপনি বোঝান যে আমরা যে এই সরকারের সাথে ছিলাম বা আওয়ামী লীগের হয়ে এতদিন কাজ করেছি, তাদেরকে আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই, সরকারই আপনাদেরকে এক্সিট দিবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ওবায়দুল কাদের পালাতে পেরেছে বা তাদেরকে পালাতে সহযোগিতা করেছে, আপনাকেও নিশ্চয়ই বা আপনাদের মতো যারা সামান্য কর্মী আছেন আওয়ামী লীগের বা ওলামা লীগের বা অমুক লীগের, আপনাদেরকেও হয়তো সেফ এক্সিট দিবে, দেশে সুন্দরভাবে বসবাসের একটা পরিবেশ তৈরি করে দিবে অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে তারা কোনো সরকার গঠন করতে আসেননি বা তারা কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আসেননি, তারা চাচ্ছে যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে তারপর তারা এখান থেকে বেরিয়ে আসবেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইজতেমা কেন্দ্রিক যা কিছুই ঘটনা হয়েছে, যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের জন্য একরাশ হতাশা, এই জন্য যে আপনারা যা পরিকল্পনা করেছেন সব ভেস্তে গেছে, মাঝখান দিয়ে 4 থেকে 5 জন মানুষের তাজা প্রাণ নষ্ট হয়ে